ডক্টর নাকিবুর রহমান, আপনাকে আমি বাংলাদেশ প্রসঙ্গও আসবে, আর সেটি হচ্ছে শুল্ক আরোপের বিষয়টি একটু জেনে নিতে চাই। একই সাথে একটু আমেরিকার অর্থনীতি নিয়েও আমি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, কারণ ট্রাম্পকে অনেকেই আমরা ভোট দিয়েছি যে অর্থনীতির স্থিতিশীলতা, দ্রব্যমূল্যের যে সবকিছুর একটি সামঞ্জস্য আসবে, কিন্তু এই যে শুল্ক আরোপ বাংলাদেশের প্রতি, চায়নার ভারত সমস্ত পণ্যের উপর, এটির কি ধরনের প্রভাব ফেলবে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আলোকে একটু আলোচনা করে তারপর আমি একটু সামগ্রিকভাবে আমেরিকার অর্থনীতিটা মূলত আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই। ধন্যবাদ নুপুর আপা। আমি শুরু করতে চাই আজকের দিনটা নিয়ে, যে আমরা যদি আমেরিকার অর্থনীতিতে পুঁজিবাজারের দরপতন গুলা দেখি, যে একেবারে ম্যাসিভ যেই দরপতন গুলা, যেগুলাকে মানে বিভিন্ন নাম দিয়ে বলা হয় ব্ল্যাক মানডে, যেটা অক্টোবর 19 তারিখ 1987 সালে যেটা হয়েছিল। একদিনে ডাও জোন্স, যেটা মূল ইন্ডিসিস, বেঞ্চমার্ক ইন্ডিসিস, 22.6% কিন্তু ড্রপ করেছিল। সেটা যদি আমরা তখন অবশ্যই 87 সালে ডাওয়ের ভলিউম কম ছিল। এই 22.6 মানে হলো অলমোস্ট পুঁজিবাজারে অলমোস্ট মানে 1/4 পুঁজি ওয়াইপড আউট হয়ে গিয়েছিল। এবং সেটার যদি আমরা ভলিউমটা দেখি, সেটা হলো 508 পয়েন্ট। আজকে পুঁজিবাজার 2200 পয়েন্ট ড্রপ করেছে। ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 2022 40,000 এর নিচে ডাও জোন্স ইন্ডিসিস পড়লো। যদিও পার্সেন্টেজের হারে এটা 5%, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে S&P, যেটা আরেকটু ওয়াইডার ইন্ডেক্স, সেটা কিন্তু 10%-এর মতো পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ যেটা খারাপ দিন আমেরিকার পুঁজিবাজারে, আমরা এটা কিছুদিন আগেই কিন্তু দেখেছি, মার্চের 16 তারিখ 2020 কোভিডে। সেদিন একদিনে প্রায় 2997 পয়েন্ট ড্রপ করেছিল, 12.9%। আজকের পতন কিন্তু সেদিনের খুব কাছাকাছি, 2997 এবং 2200। তারপরে একেবারে গ্রেট ডিপ্রেশনের সময়, সেই যদি আমরা 1929 সালে চলে যাই, 12.8% দর পতন হয়েছিল। তারপরে আমরা ব্ল্যাক টিউজডে বলি, 1929-এ ব্ল্যাক টিউজডে বলা হয়, 11% দর পতন হয়েছিল। তারপরে কোভিডের মধ্যে আমরা আরো একটা দেখেছিলাম, কোভিডের একেবারে শুরুর দিকে মার্চের 12 তারিখে প্রায় 10%-এর মতো দর পতন হয়েছিল। তো এই হিসাবগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু আজকের দিনে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করছে যে আমেরিকাতে $6 ট্রিলিয়ন ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেছে। এটা কিন্তু সোজা কথা না। মানুষের সম্পদের পরিমাণ আমেরিকাতে গতকালকে যা ছিল, আজকে $6 ট্রিলিয়ন ওয়াইপড আউট হয়েছে। সো এই ক্ষতি পুষিয়ে নেওয়া কিভাবে সম্ভব আমি বলতে পারবো না। আই উইশ আই হ্যাড গুড নিউজ, কিন্তু এই $6 ট্রিলিয়ন অর্থ হলো যে প্রচুর মানুষ পথে বসবেন, প্রচুর মানুষ পথে বসে যাবেন। শুধু আমেরিকার কথা বলছি, পৃথিবীর সমস্ত দেশে একটা পুরা কেওয়াস তৈরি হয়ে গিয়েছে, মানে অনেকগুলো অর্থনীতি ধ্বংসের মধ্যে পড়ে যাবে। সো এই বিষয়গুলা, এবং এটা এমন না যে আমরা এগুলা জানতাম না। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন ডিসকাশনে আমরা যারা পার্টিসিপেট করেছিলাম নির্বাচনের আগে, আমরা কিন্তু এই কথাগুলাই বলছিলাম যে এই মানে আইসোলেশনিস্ট পলিসি, তারপরে এরকম প্রোটেকশনিজম, তারপরে আপনি যদি বলেন যে আমেরিকা ফার্স্ট, ন্যাশনালিস্টিক পলিটিক্স, এটা এই সেঞ্চুরিতে এটা চলবে না। এবং ডোনাল্ড ট্রাম্প, আপনারা যদি দেখেন যে রাজনীতিতে কিন্তু নতুন মেরুকরণ শুরু হচ্ছে। এই ট্রাম্পের খুব মানে বড় অ্যাডভোকেট টেড ক্রুজ কিন্তু আজকে সিনেটে বক্তব্য দিয়েছেন এই ট্রেডের বিরুদ্ধে। ট্রাম্প জোর করছেন ফেডারেল রিজার্ভ, যদিও তিনি ভুলে গিয়েছেন যে ফেডারেল রিজার্ভ একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি। ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্ষমতা নেই ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্টকে ফায়ার করার, এবং ফেডারেল রিজার্ভের যিনি চেয়ারম্যান জেরেমি পাওয়েল, তারও কোনো অব্লিগেশন নাই ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ শোনার। তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে পারেন, কিন্তু তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য না। আমাদের কিন্তু সাংবিধানিকভাবে এই সেপারেশন গুলো আছে। তিনি জেরেমি পাওয়েলকে প্রেসার দিচ্ছেন যে যাতে করে ইন্টারেস্ট রেট কমানো হয়, কিন্তু আজকে আমরা যদি জেরেমি পাওয়েলের বক্তব্যটা শুনি, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে এই ট্যারিফের কারণে
মুদ্রাস্ফীতি আরো বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি কিন্তু কমে গিয়েছিল, আমাদের মনে আছে যে জো বাইডেনের প্রথম দিকের আমলে প্রায় 11% মতো মুদ্রাস্ফীতি চলে গিয়েছিল, সেটা কিন্তু কমতে কমতে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসেছিলাম। এবং এটার বড় একটা ভূমিকা পালন করেছিলেন জেরেমি পাওয়েল। তিনি কন্টিনিউয়াসলি ইন্টারেস্ট রেট বাড়িয়ে বাড়িয়ে এক জায়গায় নিয়ে গেছেন, যেটা অনেকেই পছন্দ করেননি, কিন্তু সেই ইন্টারেস্ট রেট বৃদ্ধি না হলে কিন্তু এই এই কন্ট্রাকশনারি ইকোনমিক পলিসি, ফিসকাল পলিসির কারণেই কিন্তু এটা কমেছে। সুতরাং এখন আমরা কিন্তু যদি দেখি যে মুদ্রাস্ফীতি আবার বেড়ে যায় টেরিফের ফলে, তখন সেই মুদ্রাস্ফীতিকে কমানোর জন্য ইন্টারেস্ট রেট বাড়াতে বাধ্য হবে জেরেমি পাওয়েল, যেটা অর্থনীতির উপরে আরো বিরূপ প্রভাব ফেলবে, কিন্তু অ্যাটলিস্ট দ্রব্যমূল্যর একটা লাগাম টেনে ধরতে পারবে। মানে এটা খুব একটা, মানে এটা অলমোস্ট আপনার কি বলা যায় যে পয়জন পিলের মতো, যে এটা পয়জন, ভালো জিনিস না, কিন্তু এটা আপনাকে খেতে হবে, না হলে আপনি মানে খেলে হয়তো আপনার মারা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তা না হলে আপনি সুস্থ হতে পারবেন না। মানে এই পয়জন পিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই খুব বেশি অ্যাগ্রোভেট করবে, বিরক্ত করবে, কিন্তু ইনফ্লেশন বাড়বেই। কারণ বেসিক্যালি যে বিষয়গুলো, খুব সিম্পল একটা এক্সাম্পল দেই আমরা, যে এই ট্যারিফের ফলে আমরা যারা আইফোন ব্যবহার করি, আইফোনটা আমরা আইফোন আমি জানি না কোন ভার্সন চলছে, প্রত্যেক দিনই নতুন ভার্সন বের হয়, মনে হয় 16 চলছে। আমি অ্যান্ড্রয়েড ব্যবহার করি, ডিসক্লেমার। সো বেসিক্যালি আইফোন 16 এর বাজার মূল্য এখন রিটেল প্রাইস হলো আপনার $1300 থেকে $1500 মধ্যে ভ্যারি করে। এখন যদি আপনি চায়নার উপরে এই বিপুল পরিমাণ টেরিফ চাপিয়ে দেন, এটা আপনাকে কিনতে হবে অ্যাটলিস্ট $2300 থেকে $2400 মধ্যে। আর আপনি এখন যদি চায়না থেকে এটা না কিনতে চান এত দাম দিয়ে, এই আইফোন সম্পূর্ণরূপে 100% আপনি আমেরিকাতে ম্যানুফ্যাকচার করতে যান, আপনার ম্যানুফ্যাকচারিং কস্টই পড়বে $3000। তাহলে আপনি এটা বিক্রি করতে পারবেন কত দিয়ে? সো এট দ্য এন্ড অফ দ্য ডে, কারণ এখানে আপনি তো চায়নাতে কিংবা ইভেন বাংলাদেশেও গার্মেন্টস শিল্পে আমরা অলমোস্ট $1-2 মতো বেতন দিয়ে আমরা কাজ করাতে পারি, কিন্তু আমেরিকাতে ইভেন $1-2 তো হয় না। কিন্তু আমেরিকাতে আপনার এখন মিনিমাম ওয়েজ তো $19 কাছাকাছি অধিকাংশ জায়গাতে। এবং আপনি যখন হাই স্কিল লেবারের দিকে যাবেন, ডেট্রয়েট থেকে কেন অটো ইন্ডাস্ট্রি গুলো মুভ করলো মেক্সিকো এবং চায়না এবং অন্যান্য জায়গায়? কারণ ইউনিয়নাইজড ওয়ার্কার, তাদেরকে আপনাকে $100 উপরে পে করতে হতো পার আওয়ার। সো এটা অর্থনীতির উপরে কোনোভাবেই কোনো সুফল বয়ে আনবে না। যদিও অনেকে বলছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশনটা একটা নেগোসিয়েশন টেকনিক এবং এই টেরিফটা আলটিমেটলি ইমপ্লিমেন্টেড হবে না, কিন্তু যেই কেওয়াসটা তিনি তৈরি করে ফেললেন, যেই মানে আমি যেটা বললাম যে $6 ট্রিলিয়ন একটা দিনে, আমাদের যাদের এগেন অনেকেই ইনভেস্ট করেন তারা অনেক লুজ করেছেন। শুধুমাত্র তারা না, যারা রিটায়ারমেন্টের জন্য বিভিন্ন 401k থেকে শুরু করে বিভিন্ন ইনভেস্টমেন্ট যাদের ছিল, মানে প্রিটি মাচ এ লট অফ দেম লস্ট 10-20% অফ দেয়ার রিটায়ারমেন্ট ফান্ড। এটা মানে তার মানে হলো তাদের আরো 1-2 বছর বেশি কাজ করতে হবে। তারা যারা 68 বছর বয়সে রিটায়ার করার প্ল্যান করছেন, তাদের 70 বছর পর্যন্ত কাজ করতে হবে। সো এই অর্থনৈতিক দুরবস্থা থেকে বের হয়ে আসার যে যে ক্ষতিটা হয়ে গিয়েছে, তিনি নেগোসিয়েশন করলেও এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে, এবং অনেকেই এর মধ্যে গৃহহারা হয়ে যাবেন, অনেকেই চাকরি হারা হয়ে যাবেন, এবং এটা পুরো দুনিয়ার সবার জন্যই একটা আবার অর্থনৈতিক মন্দা, রিসেশনের সম্ভাবনা উন্মুক্ত করে দিচ্ছে, যে সম্ভাবনাটা আমি নিজেও এক সপ্তাহ আগে দেখিনি। এবং আমি মানে খুব দুঃখ নিয়ে বলতে চাই যে আমাদের অনেকেই, বাংলাদেশিদের মধ্যে অনেকে উৎসাহ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন, মুসলমানদের মধ্যে অনেকে ভোট দিয়েছেন। আমি আমি আশা করি যে তারা আয়নায় নিজেদের সিদ্ধান্তকে আবার বিবেচনায় আনবেন, যে দিজ আর দ্য পিপল হু কজড দিস ওয়ার্ল্ড টু গো লাইক দিস। শুধুমাত্র অর্থনৈতিক অবস্থা না, ইমিগ্রেশনের অবস্থা যদি দেখি, যে একটা পুরা কেওটিক অবস্থার মধ্যে আমরা চলছি। সো এটা থেকে আশু মুক্তি আছে কবে আমি জানি না, বাট আমি মানে মনে করি যে রিপাবলিকান পার্টির মধ্যে এখনো অনেক দেশপ্রেমিক ব্যক্তি আছেন, তারা নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের এই আনচেকড পাওয়ারের উপরে কিছুটা লাগাম টেনে ধরবেন। তা না হলে পরে ভবিষ্যৎ, আমরা অনেক সময় মনে করি যে মানে এর থেকে আর খারাপ কি হতে পারে, কিন্তু এর থেকেও খারাপ হতে পারে, এবং এমন জায়গায় চলে যাবে যেখান থেকে ফেরত আসার কোনো উপায় থাকবে না। সো আমি আশা করি বিষয়টা অত দূরে গড়াবে না। আমি অপটিমিস্টিক মানুষ। আমি আশা করি যে মার্কেট বাউন্স ব্যাক করবে। এবং আমি মনে করি যে সত্যি সত্যি এই টেরিফ ওয়ার শুরু হবে না, কোনো একটা কমন সেন্স একটা প্রিভেল করবে, এবং আলটিমেটলি আমরা এই
কোনো রকম যুদ্ধ, হাঙ্গামা, ডিপ্রেশন এগুলোর মধ্যে আমরা যাব না। আমরা একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ এবং সুখী সমৃদ্ধ বিশ্ব আমরা গড়ে তুলতে পারবো। এক্ষেত্রে আমি একটু বাংলাদেশের কথা একটু জেনে নিতে চাই ডক্টর নাকিবুর রহমান, বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলতে পারে 37% শুল্ক? আমরা যদি দেখি যে মানে এটা একটু সারপ্রাইজিংই, কারণ বাংলাদেশ থেকে তো আমরা যখন যদি দেখি যে 80-90 দশকে আমেরিকার সাথে ট্রেড খুব বড় ইমব্যালেন্স ছিল, খুবই বড় ইমব্যালেন্স ছিল। কিন্তু গার্মেন্ট শিল্প যখন একেবারে টেক অফ করলো, তারপর থেকে আমরা যদি শুধুমাত্র 2024 সালের আমরা ডেটাটা দেখি, 2024 সালে শুধুমাত্র গার্মেন্ট ইন্ডাস্ট্রির কারণেই বাংলাদেশ থেকে কিন্তু মানে আমেরিকাতে বাংলাদেশি পণ্য কিন্তু প্রচুর পরিমাণে এসেছে। আমরা মোটা দাগে প্রায় $10 বিলিয়ন বাণিজ্য হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে। এর মধ্যে আমেরিকার মধ্যে বাংলাদেশ এবং দুঃখিত, হ্যাঁ, বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে $10 বিলিয়ন বাণিজ্য হয়। সো এর মধ্যে এই $10 বিলিয়ন বাণিজ্যের মধ্যে আমরা যদি দেখি যে বাংলাদেশ আমেরিকা থেকে প্রায় $2 বিলিয়ন পণ্য কেনে, এবং বাংলাদেশ থেকে প্রায় $8 বিলিয়ন পণ্য আমেরিকাতে আসে। এর মধ্যে সবচেয়ে বড় অংশই হলো গার্মেন্টস, এবং এই গার্মেন্টস অধিকাংশ সময়, যদিও জিএসপি, জেনারেল প্রেফারেন্স যেই মেকানিজমটা ছিল সেটা বারাক ওবামা ক্যান্সেল করে দিয়েছিলেন, যার কারণে শুল্কের হার কম ছিল, কিন্তু একেবারে শুল্ক মুক্তভাবে যে আসতো সেটাও না। সো এটার একটা বেনিফিট ছিল, যার কারণে গার্মেন্টস শিল্প বাংলাদেশেও বিকাশ করেছিল। সো এই 37% টেরিফটা, এবং ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি টেরিফ তাদেরকেই দিয়েছেন যে সমস্ত দেশের সাথে বাণিজ্য ঘাটতি অনেক বেশি আছে। সো আমরা যদি দেখি যে সবচেয়ে বড় টেরিফ পড়েছে হলো কম্বোডিয়ার উপরে 49%, ভিয়েতনামের উপরে 46%, শ্রীলঙ্কার উপরে 44%, ইন্ডিয়ার উপরে 26%, পাকিস্তানের উপরে 29%, বাংলাদেশের উপরে 37% টেরিফ। সো এই টেরিফটা বাংলাদেশের মোটা দাগে কিন্তু গার্মেন্টস শিল্পে ধস নামিয়ে দেবে। কারণ যদি আমরা টাকার হিসাব করি যে $1 যেই পণ্য বাংলাদেশ থেকে ওয়ালমার্ট কিংবা H&M কিংবা গ্যাপ কিংবা অন্য কোনো বড় কোম্পানি যে কাপড়টা কিনতো, $1 দিয়ে যেটা কিনতো, সেটা টেরিফ দিয়ে 5 to 10 সেন্টস হয়তো আসতো, 110, কিংবা অধিকাংশ জায়গায় সময় এটার বিভিন্ন রকম সুবিধার কারণে টেরিফটা কম থাকতো। এখন বেসিক্যালি এই টেরিফটার কারণে এটা কস্টই হয়ে যাবে $1.37। সো এই কস্টটা কিন্তু কনজিউমারের উপরে পাস করা হবে, এবং ওয়ালমার্ট কিংবা যারা, তারা যেহেতু সস্তায় বিক্রি করতে পারবে না, তারা আরো সস্তায় অন্য কোনো জায়গা থেকে আনতে পারে কিনা দেখবে, যেখান থেকে ট্যাক্স কম আছে, যেই দেশগুলোর উপরে ডোনাল্ড ট্রাম্প এরকম রেসিপ্রোকাল ট্যাক্স দেয়নি। যদিও সুখের, আমাদের জন্য ভালো বিষয় হলো যে বাংলাদেশের যারা কম্পিটিটর তাদের উপরে আরো বেশি টেরিফ আছে। সো চায়না থেকে আনতে পারবে না, ইন্ডিয়া থেকে আনতে পারবে না, কম্বোডিয়া থেকে আনতে পারবে না, মেক্সিকো থেকে আনতে পারবে না। কিন্তু যে বেসিক্যালি যেটা হবে যে এখন বাংলাদেশের থেকে যারা গার্মেন্টস মালিক, তাদেরকে চাপ সৃষ্টি করবে সাপ্লায়াররা যে তোমরা দাম কমাও। এখন বাংলাদেশের এই গার্মেন্টস এর উপরে আমরা জানি যে মার্জিন কিন্তু অলরেডি কম কস্টের কারণে। এখন যদি তারা 90 সেন্টস কিংবা 85 সেন্টসে বাংলাদেশ থেকে পণ্য আনার কথা বলে, বিকজ দে উইল অ্যাডজাস্ট ফর দ্য টেরিফ, তাহলে কিন্তু বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টস শিল্প, কারণ বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টস শিল্পেরই এই 10% মার্জিন নেই, তারা কলাপস করে যাবে, বাংলাদেশে বেকারত্বের হার বাড়বে। সো এখানে সিলভার লাইনিং যেটা, যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন, এবং এটা কতটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করতে পারবেন আমি জানি না, যে এই যে প্রায় 8 বিলিয়ন এবং 2 বিলিয়ন, $6 বিলিয়ন যে বাণিজ্য ঘাটতি, এই বাণিজ্য ঘাটতিটা যদি বাংলাদেশ কাভার করতে পারে, তাহলে পরে রেসিপ্রোকাল ট্যাক্সটা কমে যেতে পারে। যেমন অধিকাংশ পণ্য আমেরিকা থেকে যখন বাংলাদেশে ঢোকে, সেটা টেরিফ কিন্তু 74%। সো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্যই এটা সুবিধা হবে যদি এই টেরিফটা কমানো যায়। তখন কিন্তু আপনি যুক্তরাষ্ট্রের কটন খুবই কোয়ালিটি সম্পন্ন কটন, যুক্তরাষ্ট্রের বাইরে বাংলাদেশ কটন টেক্সটাইল শিল্পের জন্য নেয় হলো চায়না থেকে, উজবেকিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে নেয়। সো এখন বিষয়টা হয়েছে যে প্রায় 100টার উপরে দেশ এই টেরিফের জন্য ইম্প্যাক্টেড। এর মধ্যে জাপান আছে, চায়না আছে, মেক্সিকো, কানাডা, ইউরোপের সবগুলো দেশ,
তারা যেই পরিমাণ মানে শক্তি নিয়ে রসদ নিয়ে নেগোশিয়েট করতে পারবে ট্রাম্প টিমের সাথে, বাংলাদেশ কিন্তু সেই পরিমাণ রসদ নিয়ে নেগোশিয়েট করতে পারবে না। এটা রিয়ালিটি। সেজন্য যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের করা উচিত এখন, সেটা হলো ইউনিল্যাটারাল একটা ট্যাক্স মওকুফের যদি ঘোষণা দেয় কোনো নেগোসিয়েশন ছাড়াই, যে ঠিক আছে কটনের উপরে আমেরিকা থেকে বাংলাদেশ যদি কটন ইম্পোর্ট করে সেই কটনের উপরে কোনো ট্যাক্স দেওয়া হবে না। এবং এটাতে দুটা কাজ করবে, একটা হলো যে ট্রাম্পের কাছে মেসেজ যাচ্ছে যে মানে বিকজ হি ইজ এ পার্সন, একটু নার্সিসিস্টিক পার্সন, যে তার ইগোকে যদি মেসেজ করা হয় তখন কিন্তু সে খুশি হয়। হি উইল সে দ্যাট মাই টেরিফ প্ল্যান ইজ ওয়ার্কিং, যে দেখো বাংলাদেশ কোনো নেগোসিয়েশন ছাড়াই বাংলাদেশ একতরফা ভাবে কর প্রত্যাহার করছে 74%। মানে ইট উইল হেল্প হিজ ইগো। এট দ্য সেম টাইম বাংলাদেশের কিন্তু টেক্সটাইলের মানে গার্মেন্টস এর যেই ইনগ্রিডিয়েন্টস গুলা, ইয়ার্ন, সুতার যে ইনগ্রিডিয়েন্টস কটন, সেই কটনের যদি দাম 74% কমে যায়, এটা কিন্তু আমাদের কস্ট, র মেটেরিয়াল কস্টও কিন্তু কমে যাবে। যদিও আমেরিকার কটন একটু এক্সপেন্সিভ, সো এই শুল্কটা কমালে পরে বাংলাদেশের গার্মেন্টস শিল্পও ভালো করবে, এই টেরিফ একতরফা টেরিফেও একটু কমতে পারে। এবং সাথে সাথে যদি আমরা আরো কিছু স্টিল এবং এয়ারক্রাফট, নর্মালি আমরা ইউরোপ থেকে এয়ারবাস নেই, আমরা যদি বোয়িং কেনার সিদ্ধান্ত নেই, এবং সাথে সাথে মিলিটারি যদি বিশ্বে যুদ্ধে বন্ধ হয়ে যায় তাহলে পরে মিলিটারি ইন্ডাস্ট্রিও সাফার করে। সুতরাং বাংলাদেশের বিভিন্ন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত অস্ত্র শস্ত্র কেনার দরকার হয়, সেটাও যদি আমরা টেরিফ, এগুলোর উপরেও যদি টেরিফ কমিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে আমদানির জন্য, সো এগুলা করতে হবে একতরফা ভাবে, কারণ এখন নেগোসিয়েশনের কোনো সুযোগ নেই। সো এগুলো একতরফা ভাবে করলে পরে এবং এই বাণিজ্য ঘাটতিটা যেখানে আছে $6 বিলিয়ন মতো বাংলাদেশের সাথে আমেরিকার, এটাকে যদি ঘাটতিটা যদি কমিয়ে ফেলা যায়, তখনই মানে এখানে বেসিক্যালি বাংলাদেশ হ্যাজ টু কমিট দ্যাট দে উইল পারচেস $8 বিলিয়ন ওয়ার্থস অফ গুড ফ্রম ইউনাইটেড স্টেটস। এবং এটা খুব ইজিলি হতে পারে কটন এবং বোয়িং, এয়ারক্রাফট এবং অন্যান্য সামরিক অস্ত্রশস্ত্র। এটা করা যদি যায় তাহলে পরে গার্মেন্টস শিল্পকেও রক্ষা করা যাবে। ডেফিনেটলি বাংলাদেশের টেরিফ রেভিনিউ একটু কমবে, কিন্তু এটা কিন্তু খুব বেশি না, খুব বেশি এটা ডিফারেন্স মেক করবে না। কিন্তু পলিটিক্যালি বাংলাদেশকে ট্রাম্পের রেডারে বাংলাদেশ চলে যেতে পারবে। এবং যেহেতু এখন আলোচনার সুযোগ নেই, সেহেতু একতরফা ভাবেই বিষয়গুলো করতে হবে, করে নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে ইউজ করে, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করে এটা ট্রাম্পের রেডারে দিতে হবে। কারণ এখন অনেস্টলি বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে হোয়াইট হাউসে বসে থাকলে পরেও ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার সুযোগ অতটা হবে না। যদিও আমেরিকাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রচন্ড রেসপেক্টেড, তিনি ইচ্ছা করলেই যে কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিন্তু পরিস্থিতি ইজ ডিফারেন্ট এখন। কারণ এখন সবগুলা অ্যাটলিস্ট 50টা বড় বড় ধনী দেশ, তারা তাদের যত রকম মানে সম্পদ আছে সেটা দিয়ে তারা হোয়াইট হাউসের সাথে লবি করার চেষ্টা করবে। সেখানে বাংলাদেশ কিন্তু সরাসরি নেগোসিয়েশনের সুযোগ পাবে না। এজন্য ইউনিল্যাটারালি বাংলাদেশের খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, তা না হলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু বড় একটা ধাক্কার মুখে পড়বে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। আজকে ঈদের অনুষ্ঠান, কিন্তু দুটো বিষয় নিয়ে আপনাদের মূল্যবান বক্তব্য আমি একটু দর্শকদের সামনে উপস্থাপন করলাম। সৈয়দ মাহমুদুল্লাহ, উপসংহারে ঈদের শুভেচ্ছা কিংবা যে কোনো বিষয় নিয়ে আপনি একটু বলতে পারেন। ঈদের শুভেচ্ছা তো আছে না, গুরুম সাহেব খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করছেন, এটা ওনার ফোর্টে, মানে এক্সপার্টিজের। আমি একটু বলি, সেটা হচ্ছে আমার মনে হয় যেটা উনি উল্লেখও করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশরা অন্য যেসব দেশ থেকে তারা গার্মেন্ট ইম্পোর্ট করে, সব দেশে তারা আরো বেশি করে ট্যাক্স আরোপ করেছে। ফলে বাংলাদেশের থেকে সস্তা আর কেউ শার্ট দিতে পারবে না, কাপড় দিতে পারবে না। কাপড় তারা এই দেশে দাম বেড়ে যাওয়ার কারণে কাপড় এমনিতেই কম কিনবে, গার্মেন্ট রেডিমেড অনেক জিনিসই লোক কম কিনবে, সেই কারণে আমদানি কমবে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি, একটা হচ্ছে ইউনিল্যাটারালি যেটা বলছেন, সেটা ইউনিল্যাটারালি করলে ইম্প্যাক্ট হবে কিনা জানি না, করে দেখতে পারে এটা। কিন্তু কতগুলো ক্ষেত্র আছে, অস্ত্র যেরকম যুক্তরাষ্ট্র, চায়না থেকে, ইস্ট ইউরোপের দু একটা দেশ থেকে, যে সমস্ত দেশ থেকে অস্ত্র নেয়, এমনকি মানে টার্কি থেকে নেওয়ার একটা পতন মুক্ত হয়েছে, কিছু শুরু হয়েছে, অনেক সস্তা, যুক্তরাষ্ট্রের দাম অনেক বেশি। আরেকটা প্রবলেম আছে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নেওয়ার ক্ষেত্রে, একটা উদাহরণ দিই। পাকিস্তান একবার F-16 বা 14 কতগুলো যুদ্ধ বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রকে অ্যাডভান্স টাকা দিয়েছে। এরা তাদেরকে সাহায্য দিয়ে, লোন দিয়ে, সেটা অন্য কথা, অ্যাডভান্স টাকা দিয়েছে। একটা পর্যায়ে কি একটা কারণের জন্য তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদেরকে অস্ত্র বিক্রি করবে না যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের থেকে অ্যাডভান্স যে টাকা নিয়েছে সেটা আবার ফেরত দিচ্ছে না, টাকা নিয়েছে।
পৃথিবীর অন্য কোনো দেশ এটা করে না। এরা টাকা নিয়েছে, টাকা ফেরত দিয়ে, আপনি জিনিস সাপ্লাই দিচ্ছেন না, ঠিক আছে টাকাটা দেন, সেটাও দেয়নি। ফলে সেটা 1 যুগ 1.5 যুগ পর্যন্ত বোধহয় শেষ পর্যন্ত কিছু দিয়েছে, মানে কিছু যুদ্ধ জাহাজ পরবর্তীতে দিয়েছে। যাই হোক, এটা আর একটা ব্যাপার। আর এদের চীন যে জিনিস, বাংলাদেশ থেকে তার সুপার সফিস্টিকেটেড কিছু দেবে না, কেউ দেবে না, কেউ বিক্রি করবে না। যে লেভেলের জিনিস বাংলাদেশে অস্ত্র দেবে, সেই লেভেলের জিনিস যুক্তরাষ্ট্রের 1/5 বা 1/10 প্রাইসে চীন থেকে, মানে ইস্ট ইউরোপিয়ান দেশ থেকে 1/5 প্রাইসে, 1/4 প্রাইসে, টার্কি থেকে 1/4 প্রাইসে কিনতে পারবে। এটা একটা সমস্যা। কটনের ব্যাপার, দাম একটু বেশি হলো, এদেশের কটন খুব উল্লেখযোগ্য, সেটা ওনার ইগো হলো। আরেকটা যেটা বলছেন, হ্যাঁ হতে পারে সম্ভবত ইউনিল্যাটারালি, মানে তারা যদি বাংলাদেশ বলে, এমনি যদি বলে যে বাংলাদেশে 74% আমরা যেহেতু আপনাদের থেকে ট্যাক্স নিতাম, শুল্ক নিতাম, ইম্পোর্ট ট্যাক্স, সেটা আমরা 20%-এ নামিয়ে দিলাম সব ক্ষেত্রে, একবারে অ্যাক্রস দি বোর্ড। এনি আইটেম আমরা ইম্পোর্ট করি 20% নিয়ে, এরকম একটা কিছু করতে পারে। বা ইউনিলিটি আমরা ট্যাক্সই নেব না, সেটা মানে অর্থনৈতিকভাবে মানে সঙ্গত হবে কিনা আমি জানি না। বিশ্লেষণ করে দ্রুত এই সিদ্ধান্তটা নিলে বাংলাদেশ থেকে কাপড় তারা কিনবে, এখনো কম পাবে অন্য যে কোনো দেশ থেকে, কিন্তু কেনার পরিমাণ কমে যাবে। তবে ওভারঅল সম্পর্ক ঠিক রাখার জন্য আমার মনে হয় ইউনিলেটারালি হোক বা মোটামুটি ভাবে শুল্কের হার 74%, ইট ইন আউটরেজিয়াসলি হাই রেট, সেটা 10-20%-এ নামিয়ে দিলে, রেসিপ্রোকাল সিস্টেমের জন্য 0.5%, 20% বাংলাদেশ শুল্ক আরোপ করলে তখন ওরা 10% করবে। ফলে সেই রকম একটা সুযোগ আছে। অবশ্য এইটা সম্ভবত অন্যান্য দেশগুলো, যারা যুক্তরাষ্ট্রের উপরে, ভিয়েতনাম, কম্বোডিয়া, ও সমস্ত দেশ, যে ধরনের ভারত অনেকগুলো আইটেমের ক্ষেত্রে যেটা করে, সব দেশ এখন এদের সাথে শুল্কের হার সম্ভবত অনেক কমাবে, অনেক কমাবে আমার ধারণা। স্পেশালি এশিয়ান দেশগুলো শুল্কের হার, ভারত এবং ইস্ট এশিয়ান দেশগুলো সম্ভবত কমাবে আমার ধারণা। জাপান এবং ইউরোপিয়ান দেশগুলো কি করে আমি জানি না। যাই হোক, সেটা না, আমাদের হচ্ছে বাংলাদেশের ইস্যু। আমার নাকিব রহমান সাহেবের এরিয়াতে আমি কিছু অপিনিয়ন পেশ করে ফেললাম। না, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ডক্টর নাকিবুর রহমান, উপসংহারে কি বলবেন? না না, ধন্যবাদ। ডেফিনেটলি হ্যাঁ, মাহমুদুল্লাহ ভাই যে এই কথাটা বললেন অস্ত্র নিয়ে, ডেফিনেটলি এটা একটা বড় কনসার্ন, কারণ আমেরিকার সাথে, আমেরিকা ইজ নট এ ফেয়ার প্লেয়ার ইন ইন্টারন্যাশনাল এরিনা, সো এটা ডেফিনেটলি ট্রু। সো আমি যেগুলা কথা বললাম, এটা এই সাজেশন গুলা হলো ড্যামেজ কন্ট্রোলের, কিন্তু আজকে আমি আবার একটু রিইটারেট করি যে আমেরিকা, শুধু আমেরিকাতেই পুঁজিবাজার থেকে মানুষ $6 ট্রিলিয়ন সম্পদ হারিয়েছে। সো এটা রিকভার হয়তো হবে একদিন। আমরা কোভিড মার্চ মাসে, আমাদের সবার মনে আছে, খুব বেশি দিন আগের না, 5 বছর, এক্স্যাক্টলি 5 বছর আগে যখন কোভিড শুরু হয়েছিল, মার্কেট এরকম 20% কিন্তু ড্রপ করেছিল। কিন্তু খুব অল্প দিনেই মানুষ রেজিলিয়েন্ট, মানুষ কিন্তু হাল ছেড়ে দেয় না, মানুষ চেষ্টা করে রিকভার করতে। আমরা দেখেছি যে পুঁজিবাজার দ্বিগুণ হয়ে গিয়েছে এবং এমনভাবে ফেরত এসেছে যে জায়গায় অন্য কোনো দিন পৌঁছতে পারেনি। সো আমার বিশ্বাস যে আজকে যারা অনেক সম্পদ হারিয়েছেন স্টক মার্কেটে, আপনারা আশাহত হবেন না, হ্যাং ইন দেয়ার, থিংস উইল গেট বেটার। ইট মাইট টেক 1 year, ইট মাইট টেক 2 years, ইট মাইট টেক 3 years, বাট অবস্থার পরিবর্তন হবেই, কারণ এটা মানুষের নেচার। সো এই সময় ধৈর্য হারা হয়ে এমন কোনো কাজ করে বসবেন না যাতে ক্ষতিটা আরো বেশি হয়ে যায়। সো এখানে ধৈর্য ধারণ করে অপেক্ষা করাটাই ভালো। এবং আমি আশা করি যে যদিও অনেক মানুষ, মানে এই ইন্ডাস্ট্রির উপরে $6 ট্রিলিয়ন ছেড়ে খেলে কথা না, অনেকের মানে হয়তো তাদের মর্টগেজ পেমেন্ট করতে পারবেন না মাস শেষে, অনেকে বাজার করার টাকা থাকবে না। সো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারপরও আমি অপটিমিস্টিক হতে চাই। আমি আশা করতে চাই যে এই সব কিছু একদিন মানুষ রিকভার করে নিবে, যেভাবে কোভিডের সেই একেবারে কঠিন দিনগুলার এই লস গুলা মানুষ কিন্তু রিকভার করে শুধু আগের জায়গায় ফিরে যায়নি, একেবারে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে জায়গায় আমরা পৌঁছতে পারি কল্পনাও করতে পারিনি। আমি সেদিনের অপেক্ষায় থাকি এবং আমি আশা করি যে দুনিয়াটা আরো সেফ হবে, আরো রেশনাল হবে এবং রাজনীতিবিদরা তাদের সেন্সে ফিরে আসবেন।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে মূলত ঈদের অনুষ্ঠান ছিল, তারপরও আমরা একটু ছোট ছোট একটু রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আপনাদের দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসায় ঈদের শুভেচ্ছা রইল সৈয়দ মাহমুদুল্লাহ এবং ডক্টর নাকিবুর রহমান। ভালো ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও রাজনীতির নতুন কোনো টপিক নিয়ে। বাংলাদেশ হতে পারে, সেটি গোটা বিশ্বের যে কোনো আলোচিত খবর হতে পারে, আমেরিকার খবর হতে পারে, নিউ ইয়র্কের খবর হতে পারে। আপনাদের দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।